নমস্কার, আমি নয়ন রায়। আমার অনেক পুরনো দিনের সতীর্থ শান্তনু রায়। শান্তনু মুর্শিদাবাদের এনটিভি ডাব্লিউবি, তাই তো? আমি আমাদের গুলিয়ে ফেলি তার নিউজ এডিটার, এবং হচ্ছে আমরা একসঙ্গে কাজ করেছি সংবাদ এবং সাংবাদিকতার তাগিদে। তো যেটা পাশে আমরা রেখে হাঁটছি নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ, ইতিহাসটা জানবো। আপনাদের প্রত্যেকের মনে আছে, আপনাদের পথের পাঁচালী মনে আছে, সত্যজিৎ রায়ের খুব বিখ্যাত মুভি। অপু দুর্গার সেই রেল লাইন দেখার খুব উকিঝুঁকি ছিল, যে কুঝিকঝিক কুঝিঝিক সেই গল্প নিয়ে পথের পাঁচালী, সেটাও অনেকটা 50-এর দশকের ব্যাপার। এটার ইতিহাসটা সম্ভবত 2000 শান্তনু বলতে পারবো, যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী অটলজির জমানাতে। এই যে রেল ব্রিজটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, আমি একটু রেল ব্রিজের গুরুত্বটা একটু জানিয়ে দিই। এই রেল ব্রিজটা একটা সময় কিন্তু মানে বাংলা, বিহার, উড়িষ্যার যেমন রাজধানী মুর্শিদাবাদ ছিল, সেই রকমই সংযোগকারী সেতু ছিল। অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বহনকারী এই সেতু কিন্তু একদম ব্রিটিশ আমলে ছিল, মানে ব্রিটিশ আমলে এটা তৈরি হয়। এবং তারপর যেটা দেখতে পাওয়া যায় যে তারা যখন চলে যায় বা তার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা সমস্যা চলে আসে, সব মিলিয়ে সেই সেতুটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে যাবার পরে দীর্ঘ সময় লাইন পুরোপুরি বন্ধ। দুই একটা স্তম্ভ এখনো রয়েছে, ওই প্রান্তে যদি যাওয়া যায় সেখানে দেখতে পাওয়া যাবে দুই একটা স্তম্ভ সেখানে রয়েছে। এবং 1995 সালে এই ব্রিজের যে প্রয়োজন রয়েছে সাধারণ মানুষের, কেন প্রয়োজন? কারণ নদিয়া বা মুর্শিদাবাদের এই সমস্ত প্রান্তের মানুষজন যদি দিল্লি যেতে যায়, তাদেরকে যেতে হবে একেবারে শিয়ালদা, অথবা তাদেরকে যেতে হচ্ছে হাওড়া। এছাড়া তাদের কোনো গতি ছিল না। কিন্তু যদি তারা মুর্শিদাবাদ থেকে দিল্লি ট্রেন পায়, 300 কিলোমিটার পথ তাদের কম পাড়ি দিতে হবে। মানে একটা ব্রিজ 300 কিলোমিটার কমিয়ে দেবে রাস্তা, এরকম একটা গুরুত্বপূর্ণ ব্রিজ। এআর খান মহাশয়, যিনি রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি সেই সময়, 1995 সালে তিনি এই মাছ ধরার তগি, অনেকেই জানবেন গ্রাম অঞ্চলে যারা থাকেন, সেই তগির সুতো নিয়ে, এই ঠিক আমার পেছনে, তখন তো এরকম পরিস্থিতি ছিল না, একদম অন্যরকম একটা সিচুয়েশন ছিল, তিনি গঙ্গা মেপেছিলেন। গঙ্গা মেপে তারপর রেলকে বুঝিয়েছিলেন যে এতটুকু দূরত্বের একটা রেল ব্রিজ, যদি সেই রেল ব্রিজটা হয়ে যায় প্রচুর মানুষের সুবিধা হবে। তারপর একটা দীর্ঘ আন্দোলন। 2001 সাল, সেই সময় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে সময় অটলজি সেই সময় ছিল, তিনি তখন স্যাংশন করে দেন। এবং স্যাংশন হয়ে যাবার পর আবারও সেই সময় ধীরে ধীরে চলে। 2004 সালে 30শে সেপ্টেম্বর এই যে রেল ব্রিজ, তার ফাইনাল সার্ভে হয়। তখন প্রধানমন্ত্রী একদম। তারপরে 30শে ডিসেম্বর, মানে ওই মাসেরই 2004-এর 30শে ডিসেম্বর এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করে রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। কথা হয় 2010 সালের মধ্যে এই রেল ব্রিজ দিয়ে ট্রেন যাবে। 2010 সাল তো কবে চলে গেছে আপনারা বুঝতে পারছেন। আর আমরা এখন রয়েছি এপ্রিল মাস 2024 সাল। ব্রিজ কমপ্লিট হয়ে গিয়েছিল, কথা দেওয়া হয়েছিল যে 24-এর আগে ব্রিজকে সম্পূর্ণ করে দেওয়া হবে। সে সম্পূর্ণ তো বহুদিন আগেই হয়ে গিয়েছে। তারপরে সামান্য জায়গা, মাত্র 21 বিঘে জমি, সেই জায়গা গঙ্গার অপর প্রান্তে, সেটা কিন্তু আর দিতে চাইছিল না। তার বিভিন্ন রাজনৈতিক দল এর মধ্যে ইনভলভ হয়ে যায়, বিভিন্ন মানুষ বোঝাতে চেষ্টা করে। অধীর চৌধুরী যেমন বোঝায়, এআর খান মহাশয় যার কথা বলছি, তিনি রীতিমতো ঘাঁটি গেড়ে দিয়েছিলেন সেখানে মানুষকে বোঝাতে যে একটু স্বার্থ ত্যাগ করতে হবে। চাকরির বদলে তারা এই জায়গা দেয়, কিন্তু পরবর্তীতে চাকরি একজনারও হয়নি আর কি। তারা পরবর্তীতে এই নিয়ে আন্দোলন করবে এবং দেখতে পাওয়া যায় তারা মেনে নেয়। এবং এই ব্রিজ 2024 সালে চালু হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ব্রিজের যে পরিষেবা সাধারণ মানুষ পাবে, তারা কিন্তু পাচ্ছে না, কারণ যাত্রীবাহী ট্রেন এটা দিয়ে এখনো পর্যন্ত চলছে না। এবার এত কথা আপনাদের কেন বলছি? কারণ একটাই, কারণ হচ্ছে ভোটের মরশুম। নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ বড় ইস্যু হতে পারতো, এটা আমরাও মনে করছি, কিন্তু রেল এই পুরো বিষয়ে জল ঢেলে দিয়েছে। কিরকম জল? নয়নদা আপনাদেরকে বুঝিয়ে বলছে। যাত্রীবাহী ট্রেন চলছে না, ফলে এইটার ফায়দা কোনো রাজনৈতিক দল তুলতে পারছে না, ভোটে এটা ইস্যুই হচ্ছে না। অথচ ইস্যু হতে পারতো, যেহেতু বড় ইস্যু। গোস টু ক্রেডিট মমতা বন্দ্যোপাধ্যায়, she was a রেল মিনিস্টার অটলজির জমানায়। ইউপিএ 2 লালুজির পরে, মানে ডক্টর মনমোহন সিং, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি সরে আসেন 11 রাজ্যের ক্ষমতা পরিবর্তন, অধীর চৌধুরী রাষ্ট্রমন্ত্রী রেল দপ্তরে।
এটা তো ঠিক, যেখান থেকে আজিমগঞ্জ যাওয়া যায় সম্ভবত। হ্যাঁ, আজিমগঞ্জ থেকে একদম উত্তর ভারত খুলে গেল, দিল্লি পর্যন্ত উত্তর ভারত খুলে গেল 300 কিলোমিটার পর। এটা কমপ্লিট হয়ে যেত, তারপরে কার্গো ট্রান্সপোর্টেশন এবং প্যাসেঞ্জার কার্গো শুরু হয়ে গিয়েছে, ট্রান্সপোর্টেশন চলছে, কাস্টমার সার্ভিসের না ক্ষেত্রে বিরাট সেটা চলছে না সমস্যা। তার মানে তাহলে কি হলো, উত্তর ভারত থেকে যে সমস্ত মানুষজন দিল্লি যেতে চাইতো, তুই যে বলছো 300 কিলোমিটার শর্টকাটে যেতে পারতো, একদম। এইখানে কোথাও ঘুণ ধরেছে। এই ঘুণ ধরেছে কারা? ঘুণ ধরিয়েছে রেল দপ্তর। এখন মমতা ব্যানার্জি তো ট্রেনটা চালাবেন না, আর মোহাম্মদ সেলিমও ট্রেন চালাবেন না, আর অদিতদাও ট্রেনটা আর চালাবেন। এখানে আরেকটা বিষয় একটু নয়নদাকে আমি রুখছি, এই যে ক্রেডিট, এই ক্রেডিট নিয়ে যে একদম বলি যে ইস্যু হবে না। যখন রেল ব্রিজের সিআরএস হচ্ছে, সিআরএস হচ্ছে মানে রেল সেফটি যে বিষয়, যেদিন হলো তার আগে পর্যন্ত প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল তারা এই রেল ব্রিজের জন্য ঠিক কি কি ভূমিকা নিয়েছে উদার করে মানুষজনকে তারা বলেছিল যে এই ভূমিকা আমরা অবতীর্ণ হয়েছিলাম। তারাও ভেবেছিল ট্রেন তো চালু হলো, আর এইটার ফায়দা কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, বহরমপুর লোকসভা কেন্দ্র বা জঙ্গিপুর লোকসভা কেন্দ্র তারা তুলবে। কিন্তু ট্রেন যখন চালু হলো না, এবার রেলের একটা অসমর্থিত সূত্রে আমি খবর জানাই, তাদের যেটা বক্তব্য যে সিআরএস হয়ে যাবার পরে অন্তত পক্ষে 3 মাস দেখতে হয়, মানে দেখতে হয় কিরকম, ভারী রেলগাড়ি চালিয়ে দেখতে হয় যে তার লাইন বসছে কিনা, কতটা ক্যাপাসিটি। কাজেই মানে এটা ভালো হলো না খারাপ হলো আমরা সে বিষয়ে যাচ্ছি না, ভোটটা ডিক্লেয়ার হয়ে গেল, এবং ভোটটা যখন ডিক্লেয়ার হলো রেল ডিপার্টমেন্ট ইচ্ছে করলেও কিন্তু তারা নিয়মের বাইরে গিয়ে রেলগাড়ি চালাতে পারবে না। যদিও এপ্রিলের শেষ সপ্তাহে অথবা তার পরের মাসের প্রথম সপ্তাহে ট্রেন চালু হওয়ার কথা, কিন্তু ভোট ততদিনে তার যে গন্ডি ছাড়িয়ে চলে গিয়েছে। তখন সাউথ ব্লকে প্রধানমন্ত্রী বসে যাবে 4টা জুনের পর। আসলে শান্তনু, তুমি এটা এই কারণে বলতে পারছো, একটা তুমি মাটিতে জুড়ে যাওয়া সাংবাদিক, এই মাতৃভূমিতে তোমার জন্ম এবং এখান থেকেও তোমার সাংবাদিকতা, ফলে নসিপুর আজিমগঞ্জ তোমার একটা ফিলিংস রয়েছে, তুমি খুব কাছ থেকে ঘটনা দেখেছো। আমি হয়তো কৃষি অঞ্চল বর্ধমানের মানুষ, কিন্তু বৃহত্তর পরিসরে তোমার দেখার অভিজ্ঞতা থেকে তুমি গোটা এটাকে প্রেক্ষাপটটা তুলে ধরলে। কিন্তু প্রশ্নটা এখানেই যে রাজনীতির বলয়ের মধ্য দিয়ে এটা যদি ঘুরপাক খায়, তাহলে অবশ্যই যাত্রী পরিষেবার ক্ষেত্রে একটা বঞ্চিত হবে সাধারণ মানুষ। এই দায়টা কে নেবে? একদমই, কারণ যাত্রী পরিষেবা যে শুরু হলো না, প্রতীক্ষার প্রহর দীর্ঘদিন ধরে বইছে, মানুষ কবে চালু হলো, তারপরে দেখা যাচ্ছে পুরোপুরি স্টপ। আর সবচেয়ে যেটা বিষয় খারাপ যে মানুষ পুরোপুরি অন্ধকারে, আমরাও অন্ধকারে। মানে একটা নির্দিষ্ট দিন যেমন সিআরএস এ থাকে, একটা উদ্বোধনের দিন, প্রধানমন্ত্রী অবশ্য উদ্বোধন করেছে, এটা দ্বিতীয়বার সিআরএস এর পরে, সেটাও দেখেছো, সেটা উদ্বোধন হয়েছেন, আপনারাও দেখেছেন, মানে যখন ফিতে কেটেছে। এবারে উদ্বোধন হলো, সিআরএস হলো, কিন্তু মানুষ পরিষেবাটা কবে পাবে, তার যে নির্দিষ্ট তারিখ সেটা কবে, এই তারিখ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। একদম দামিনী পিকচার দেখেছো? একদম ওই সানি দেওয়াল ছিল, তারিখ পে তারিখ, মিনাকে তারিখ পে তারিখ, মানে একটা প্রকল্পে 2 বার শিলান্যাস একদম প্রধানমন্ত্রীরা করছে। এতে রসিকতার জায়গা না, জীবন জীবিকার প্রশ্নে শ্রমজীবী পরিবার এবং বিভিন্ন বৃহত্তর পরিসরে সমাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষের পরিষেবা তো গুরুত্বপূর্ণ। তো সেটা যদি রাজনীতি যুবকাস্টে বলিয়ান হয়ে যায়, সেটা আনফরচুনেট না, একদম বাস্তব কথা। মানে তুমি তো তারিখটা কবে, এই তারিখ তুমি আমি বলতে পারবো না, আমরা বলতে পারবো না, রেল দপ্তর তারাও ঠিক কবে জানাবে যে কবে ট্রেন চলবে। আমি যেটা বললাম না, এটা একটা অসমর্থিত সূত্রে খবর এসছে, তার পরিপ্রেক্ষিতে বললাম। কিন্তু এত মানুষ এতদিন ধরে তারা বঞ্চনার শিকার হয়ে আসছে, কারণ এটাও তো সে আমাদের এই ট্যাক্সের টাকায় তৈরি, গোটাটাই আমরাও তো ট্যাক্স এটাকে তৈরি করেছি। মানে বিনা পয়সায় আমরা চাপবো চলে যাবো তা তো নয়, রীতিমতো ট্রেনে ভাড়া দিয়ে মানুষজন যাবে। কিন্তু এই যে নদিয়া মুর্শিদাবাদের মানুষজন, তারা কেন অতটা ঘুরতে যাবে? এবং তারা তো প্রপারলি ট্যাক্স দিচ্ছে, তাদের যে ভোটাধিকার সেটা তারা প্রয়োগ করছে, কিন্তু যাদের ভোটাধিকার প্রয়োগ করছে তারা দিল্লিতে গিয়ে কতটা কাজ করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় যেটা শুনবেন, যাদেরকে আমরা দিল্লি পাঠাচ্ছি, ঠিক যদি প্রতি বছর আপনারা হিসেব নেন যে কতবার আপনি কেন্দ্রে যখন যাচ্ছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি আমার এলাকার কথা বলেছেন, দেখবেন খালি হিসাবটা একবার, আপনি রীতিমতো চমকে যাবেন যে তারা বেশিরভাগ ক্ষেত্রেই অংশই নেয় না। এই যে বলবো, বলার মধ্যে তাদের মধ্যে অনীহা রয়েছে। এই যে লিখবো, দুটো কাজ হয়, এক হচ্ছে আমি বলতে পারি, আমি প্রশ্ন উত্তর পর্বে সরাসরি যোগ দিতে পারি, অথবা আমি লিখতে পারি, আমি লিখে জানাতে পারি। তুমি ঠিকই বলছো, মানে কলিং অ্যাটেনশন 0 আওয়ার একদম। এতে যে প্রশ্ন উত্তর পর্বে কতবার নসিপুর আজিমগঞ্জে একদম, মানে তারা কিন্তু এসির মধ্যে বসে সুন্দর আবহ, লেখা পড়া ঝকঝকে দেয়। আমরা এই যে সন্ধ্যা হয়ে গেছে, দেখুন ধুলো উঠছে, এর মধ্যে দাঁড়িয়ে আমরা আপনাদের জন্য চিৎকার করছি, কেউ চিৎকার করলো না। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, আজকে
পেয়েছি হাতে, কিছুটা বিষয় অন্তত জানানো উচিত আমারও মনে হয়। যেমন এই ব্রিজের আন্দোলন, ঠিক একইভাবে আরো একটু দূরে সেই জায়গাটা হচ্ছে নসিপুর আমানিগঞ্জ রোড ব্রিজের কথা বলা হয়েছিল। কেন রোড ব্রিজের কথা বলা হয়েছিল? কারণ এখানে এখন নৌকা পারাপার গাড়িও হয় আর কি, নৌকা পারাপার দিয়ে দিব্যি গাড়ি চলে যেত। পরপর দুর্ঘটনা, একাধিক মৃত্যু, তার মধ্যে আবার একই পরিবারে 3 জন, মা বাবা তার ছোট্ট সন্তান, তারা চলে গেলেন জলের তলায়। এই দৃশ্য পরপর হলো, অথচ মানে যাদের এই দায়িত্বটা তুলে ধরা, সে লোকসভায় হোক বা বিধানসভার বিধায়ক হোক, তাদের চোখে বিষয়টি বড় ঘটনা নয়। এখনো পর্যন্ত এই মুর্শিদাবাদ জেলায় দাঁড়িয়ে, মুর্শিদাবাদের লালবাগে দাঁড়িয়ে ওই ব্রিজটার সম্পর্কে একটা কথাও কেউ উচ্চারণ করে না। এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয়। যেখানে মানুষের প্রাণের প্রশ্ন, সুবিধার প্রশ্ন আমি দূরে দিয়ে দিলাম, সুবিধা হাজার গুণটা, কারণ মুর্শিদাবাদের সঙ্গে যদি কানেক্ট হয়ে যায়, উত্তরবঙ্গের যাবতীয় গাড়ি তারা এই মুর্শিদাবাদ শহরে ঢুকবে, হাজারদুয়ারি দেখবে, সমস্ত মেন বাজার তৈরি হবে এবং পর্যটন শিল্পের পর্যটন শিল্প তৈরি হয়ে যাবে। কিন্তু কোথায় কি, সেই জন্যই মানে ওটাই বলা যে যাদেরকে আমরা নির্বাচিত করে সেখানে পাঠাচ্ছি, তারা কতটা কথা বলতে পারে বা বলার মতন ক্ষমতা রাখে কিনা, এবার অন্তত আমার আপনার মতন সাধারণ মানুষের একটু বিচার হওয়া উচিত। আর সেই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচনেও অবতীর্ণ হওয়া উচিত। এমন একজনকে আমি পাঠালাম যে লিখতে পারে না, যে বলার ক্ষমতা রাখে না, যে আমার এলাকা সম্বন্ধে সঠিকভাবে জানে না। আমি বর্ধমানের বাসিন্দা হতে পারি, আমি পুরুলিয়ার বাসিন্দা হতে পারি, যে ব্যক্তিকে আমি সেখানে দাঁড় করাচ্ছি সেই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, তার অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, যে কাউকে জিজ্ঞেস করে দেখবেন তারা চটজলদি বলতেই পারবে না। কারণ প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে এক একটা আবহ থাকে, সেই আবহটা ঘুরিয়ে দিতে পারলে এলাকার উন্নতি হয়ে যায়। বরকত গনি খান চৌধুরী রেল মানচিত্রে মালদাকে কোন জায়গায় নিয়ে গেছিল কে জানে না। দ্বিতীয় পর্যায়ে আরেকজনের নাম বলতে হয়, যেটা একদম জাফর শরীফ, তার বিষয়টি আপনি দেখুন, এলাকার পরিবর্তন হয়ে গেছে পুরোপুরি। কলকাতার একাধিক জায়গায় পুরোপুরি উড়ালপুল হয়, বড় বড় জিনিস হয়, কিন্তু একই পরিমাণ অর্থ সাংসদ অনেকটা হয়েছে, কিন্তু মানে শহর পরিসর পেরিয়ে গ্রাম অঞ্চলে ধরে সেই ধরনের অবকাঠামো, পরিকাঠামো কতটা কি হয়েছে? আসলে শান্তনুর ব্যথা আছে। শান্তনু একদম বাস্তবে জমিতে দাঁড়িয়ে কথাটা বলছে। সন্ধ্যা নেমেছে, পিছনে ভাগীরথী, আর গান বাজনা হচ্ছে। নবাব সিরাজদৌল্লাহ শহর, ঐতিহাসিক যে প্রেক্ষাপটের শহরে যখন আমরা বুনিয়াদী স্তরে কথাগুলো বলছি, আমাদের জোনাকে পোকার আলো লাগে না, আমাদেরকে পোকা কাটছে। কিন্তু আমরা বলছি যে পার্লামেন্টে রীতিমতো কেউ, আমরা বলছি যে পার্লামেন্টে যারা যান, সংসদীয় গণতন্ত্রের অর্থাৎ যাকে বলে পার্লামেন্ট ডেমোক্রেসি, হোয়াট ইজ দ্য ডেমোক্রেসি? আপনারা কি সে প্রশ্ন তোলেন? যারা জিতবেন তারা কি বলবেন যে নসিপুরে, আজিমগঞ্জের এখানে রেল পরিষেবা যাত্রীদের হোক? যদি হয় তাহলে ইতিহাসের শহর, সবচেয়ে মারাত্মক বিষয় এটা প্রত্যেকের ক্ষেত্রে, সাংসদ কোটার টাকা কতটা খরচ হলো তার হিসাব সাধারণ মানুষ জানতেই পারে না। আপনি যদি সেটাকে তথ্য জানার অধিকারে করুন সেটা আলাদা, কিন্তু আমি খুব ইজি অ্যাক্সেসে আমার সাংসদ কতটা টাকা খরচা করেছে আমাদের জন্য জানার কোনো প্রক্রিয়া আছে কি? সহজ উপায় আপনি বলুন তো। জানার সহজ উপায় আপনি খুঁজেই পাবেন না। অর্থাৎ আপনার জন্য 5 25 কোটি টাকা দেওয়া হচ্ছে 5 বছরে, সেই 25 কোটি টাকা ঠিক কি ধরনের খরচ হচ্ছে, কারা খরচ করছে, কি কে খরচ করছে, তার কোনো হিসেব আমরা পাবো না। সাধারণ মানুষ তার কোনো হিসেব পাবে না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা আশা করব আমাদের আবেদন বলুন, নিবেদন বলুন, আমার শান্তনুর আবেদন সরকার পক্ষে যারা রাষ্ট্র গঠন নির্মাণের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণভাবে 2024 মহাভারতে জিতবেন, আর যিনি সাউথ ব্লকে বসবেন প্রধাनमंत्री, हमारे हम लोगों का अपील है कि भाई कम से कम नसीबपुर आजिमगंज के जो रेल लाइन जो बनाए आप लोग, इसको तारीख पे तारीख मत डालिए, इसके लिए कुछ कीजिए, তাদের সামগ্রিক ব্যবসা, আর্থসামাজিক প্রেক্ষাপট, পরিস্থিতি পরিবর্তন, তার সঙ্গে ইতিহাসের শহর নবাব সিরাজদৌল্লার স্মৃতি বিজড়িত জায়গাতে মানুষ আসুক, পর্যটক আসুক, ব্যবসা বাড়ুক, অগ্রগতি হোক। এটা আমার শান্তনুর আবেদন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নয়ন রায়, thequery.com। শান্তনু রায়, NTV WP থেকে। একদম ভরপুর মতামত করুন। আমরা ঠিক বললাম, ভুল বললাম, আমরা এই ট্রেনের পক্ষে, যাত্রী পরিষেবার পক্ষে। নমস্কার, অনেক ধন্যবাদ।